আসসালামু আলাইকুম। আমরা স্টার্ট করছি। আগে স্ক্রিন শেয়ার করে নেই। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা আগে বলেছিলাম যে কোরিলেশন এবং রিগ্রেশনে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ থাকে। যেমন মাছের ওয়েটের সাথে মাছের লেন্থ রিলেটেড, মাছের খাবারের পরিমাণের সাথে তার ওয়েট গেইন রিলেটেড। ঠিক আছে, যেমন আমাদের মানুষের হাইটের সাথে তার ওয়েট রিলেটেড, এরকম সব ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ আছে। এরকম যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ থাকে এবং সেই ভেরিয়েবলের মধ্যে সেই রিলেশনশিপটা কতটুকু স্ট্রং সেটা আমরা কোরিলেশন দিয়ে মেজার করি। এবং সেই রিলেশনশিপটা আসলে হয় কিভাবে, যেমন ওয়েট যদি বাড়ে তার লেন্থ বাড়বে, তাহলে লেন্থটা ওয়েটের উপর নির্ভরশীল। এরকম যেমন মাছের খাবার যদি আমি বাড়িয়ে দিই তাহলে তার ওয়েট বাড়বে, তাহলে ওয়েটটা মাছের খাবারের পরিমাণের উপর নির্ভরশীল। তাহলে এখানে এই নির্ভরশীল ভেরিয়েবল যে তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যে ভেরিয়েবলটা ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করে তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলেছি। এবং তার জন্য আমরা একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন করি, সেটার মডেল হলো এরকম। ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বিটা জিরো কে বলি হলো ওই রিগ্রেশন লাইনের ইন্টারসেপ্ট, বিটা ওয়ান কে বলি হলো স্লোপ অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট, আর এক্স আই হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই যে এপসাইলন ইআই দিস ইজ দ্য এরর টার্ম। এই হলো আমাদের কমপ্লিট একটা রিগ্রেশন ইকুয়েশন। এখন মনে করো যে মাছের খাবার দিলে তার ওয়েট বাড়ে, আর মাছের খাবার কতটুকু দিলে কতটুকু ওয়েট বাড়বে, এটা যদি আমরা প্রেডিক্ট করতে চাই, এস্টিমেট করতে চাই, তাহলে এই রিগ্রেশন লাইনটা এস্টিমেট করতে হবে। অর্থাৎ এক্স ভেরিয়েবল তো আমাদের আছেই, এখন এররটাকে রিমুভ করতে হবে এবং বিটা জিরো এবং বি জিরো এবং বি ওয়ান কে এস্টিমেট করতে হবে। সেই এস্টিমেট করার জন্য যে পদ্ধতি সেটা হলো লিস্ট স্কয়ার পদ্ধতি, সেটা আমরা আগে থিওরিতে তোমাদেরকে বলেছি। এখন এই সেই লিস্ট স্কয়ার পদ্ধতির মাধ্যমে বিটা জিরো এবং বি জিরো এবং বি ওয়ান কে এস্টিমেট করার যে ফর্মুলা আমরা পাই সেটা হলো এই যেটুকু, এই বিটা জিরো ভুলে যাও, বি জিরো মনে করো, বি জিরো, এখানে বি জিরোর উপর একটা ক্যাপ হবে, কারণ আমি ছবি আকারে নিয়ে আসছি তো এই জন্য ক্যাপটা দিতে পারিনি, এখানে পরে এক্সাম্পলে দিয়েছি। তাহলে বি জিরো ক্যাপ, এটা হলো এস্টিমেটটা হলো এটা ওয়াই বার তো তোমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাভারেজ, তারপরে বিটা ওয়ান ক্যাপ, তারপর মানে সরি এটা বি ওয়ান ক্যাপ হবে আর কি, এখানে তোমরা এটা একটু হাতে লিখে নাও, এটা বি ওয়ান ক্যাপ আর এটা ওয়ান ক্যাপ। ঠিক আছে, তাহলে বি ওয়ান ক্যাপ কে আমরা এই ফর্মুলা দিয়ে এস্টিমেট করতে পারি, আর বি জিরো ক্যাপ কে আমরা এই ফর্মুলা দিয়ে এস্টিমেট করতে পারি। নাও আমরা দেখি চলো যে কিভাবে এস্টিমেট করা যায় প্র্যাকটিক্যালি। তো এখন এটা এস্টিমেট করার জন্য এখানে একটা एग्जांपल আছে যে এ কলেজ বুক স্টোর মাস্ট অর্ডার বুকস 2 months বিফোর এ সেমিস্টার স্টার্টস। অর্থাৎ কোন সেমিস্টার স্টার্ট করার আগে একটা ওই কলেজের একটা বইয়ের দোকান আছে, সেই দোকানটা বই অর্ডার দেয়। তাহলে যতজন স্টুডেন্ট ভর্তি হবে তার চেয়ে বেশি যদি অর্ডার দেয় তাহলে তার তো বই বিক্রি হবে না, আর যদি কম অর্ডার দেয় তাহলে কিছু স্টুডেন্ট বই পাবে না, তাহলে তার সে বই তো বিক্রি করবে তার প্রফিট করার জন্য, তার মানে তার প্রফিট কমে আসবে। তাহলে তাকে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য যতগুলো স্টুডেন্ট সেই পরিমাণ বই যদি বা তার চেয়ে কিছু কম অফার দেয় তাহলে সব বিক্রি হবে এবং তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে। এখানে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, একটা হলো নাম্বার অফ স্টুডেন্টস, এখানে 12 জন স্টুডেন্ট মানে 12 সেমিস্টারের ডাটা দেওয়া আছে, এই যে 1 2 3 4 12 সেমিস্টারের ডাটা দেওয়া আছে, প্রতি সেমিস্টারে যতজন স্টুডেন্ট ভর্তি হয়, আর এটা হলো নাম্বার অফ বুকস যে সে অর্ডার দেয়। এখন তাহলে
নাম্বার অফ বুকস সে কতটা অর্ডার দিবে, ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাডমিটেড এ স্পেসিফিক সেমিস্টার। আচ্ছা, সেমিস্টার, তাহলে তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এখানে বলো তো? স্যার ওয়াই। ওয়াই, রাইট। বুকস, নাম্বার অফ বুকস যে অর্ডার দেয় সেটা। এখন লিস্ট স্কয়ার এস্টিমেটে আমরা পেয়েছি বি1 ক্যাপ এস্টিমেট করতে এই ফর্মুলাটা লাগে। তাহলে আমাদের কি এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে, এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে এবং এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। চলো আমরা এবার কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে xi মাইনাস x বার ক্যালকুলেশন করতে হবে। x বার কি? x বার হলো মিন অফ দিস ভেরিয়েবল, এই যেখানে x বার ক্যালকুলেশন করা আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই xi থেকে এই প্রত্যেকটা ভ্যালু থেকে যদি তার মিন কে যদি বিয়োগ দেই তাহলে এই ভ্যালুগুলো পাবো এখানে। আবার y এর ভ্যালু থেকে যদি y এর মিন কে বিয়োগ দেই তাহলে এই ভ্যালুগুলো পাবো। তাহলে সূত্রে আমাদের কি দরকার? সামেশন অফ xi মাইনাস x বার স্কয়ার। তাহলে এই জিনিসটাকে স্কয়ার করি, স্কয়ার করলে আমরা এটা পাবো। ঠিক আছে, সিমিলারলি আরেকটা জিনিস দরকার, xi মাইনাস x বার ইনটু yi মাইনাস y বার। তাহলে এই দুইটা কলামকে যদি গুণ করি তাহলে সেই জিনিসটা পেয়ে যাব। পাইলাম এখানে, পেয়ে তাহলে এটার সাম দরকার আমাদের। রিগ্রেশন কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন করতে কি লাগে? এই যে এই xi মাইনাস x বার স্কয়ারের সামেশন দরকার। এই সাম এখানে ক্যালকুলেশন করেছি 2 to 0। আবার এই দুইটা ক্রস প্রোডাক্টেরও সাম, এই যেটা এই জিনিসটা দরকার, এটা বসাইছি, সাম করেছি, এটা 148 আসছে। এখন আমরা চলো যেটা ক্যালকুলেশন করি। তাহলে এই ভ্যালুটা কোথায় যাবে? উপরে। এই ভ্যালুটা কোথায় আসবে? নিচে। দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, বিটা 1 ক্যাপ estimated b1, that is estimated regression coefficient is 0.672723। সিমিলারলি আমরা এটাকেও ক্যালকুলেশন করতে পারি। এখানে এটা এই ভ্যালুটা হলো এই যেটা আমি এখন বসাই না, এটা। তো এখন whenever you have estimated your regression coefficients, that is intercept b0 that is 9.3 and the regression coefficient b1 cap that is 0.6727, like that. Okay, now you can fit your regression equation, এই যে এটাকে তুমি ফিট করতে পারো। তার মানে কি? এটা ফিটেড রিগ্রেশন ইকুয়েশন কি হবে? ইকুয়াল টু এটা যোগ এই ভ্যালুটা ইনটু x। এই হলো তোমার ফিটেড রিগ্রেশন ইকুয়েশন। এখন মনে করো এই রিগ্রেশন ইকুয়েশনটা যদি এরকম হতো, মাছের খাবার এবং মাছের ওয়েটের ক্ষেত্রে ওয়েট যদি y হতো আর x যদি মাছ খাবার হতো, তাহলে এখানে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ সাপোজ মাছের ফিড দেওয়ার পরে তার ওয়েট কত হয় সেটা কি এস্টিমেট করা যেত না? জাস্ট x এখানে বসিয়ে দিলে এস্টিমেট করা সম্ভব কি? আচ্ছা, সম্ভব যদি হয়ে থাকে এই প্রবলেমটা এভাবে তোমরা নিজেরা হাতে কলমে ক্যালকুলেশন করে এটাকেও প্র্যাকটিক্যালের সাথে জমা দিবা। আচ্ছা, যদিও এটা করে দেওয়া আছে কিন্তু তারপরে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবা। লেখার পরে আসো আমরা রিয়েল প্রবলেমে যাই। কনসিডার এ হাইপোথেটিক্যাল ডাটা সেট বাই ইউর ওন অন ফিশ লেন্থ অ্যান্ড ওয়েট অফ 15 ফিশেস and thereafter answer the following questions. এখানে হলো 15টা ফিশের মাছের লেন্থ এবং ওয়েট তোমাদেরকে নিজেদেরকে ধরে নিতে হবে। এটা আমি নিজেদেরকে ধরে নিতে বলছি কেন জানো? কারণ একজনের যে ডাটা সেট হবে অন্যজনের সেই ডাটা সেট হবে না। অর্থাৎ
প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ডিফারেন্ট ডাটা সেট হবে। আমি যদি দিয়ে দিতাম তাহলে সেটা এক হয়ে যেত। আর যেহেতু তোমরা নিজেরা জেনারেট করবা, সুতরাং তোমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য ডাটা সেটটা ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হলে ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। এখন ক্যালকুলেশন এবং ডাটা সেট যদি ডিফারেন্ট না হয় তাহলে কি হবে, তোমরা কপি করেছো এটা বোঝা যাবে। এবং যে কয়টা খাতার এরকম কপি পাওয়া যাবে, এভরিওয়ান উইল গেট 0। ঠিক আছে, এখন আসো এই যে এখানে estimate the regression coefficient considering fish length as dependent variable and interpret your result। বুঝছো এখানে কি বলা হয়েছে, ফিশ লেন্থ কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে এই যে 15টা ফিশের যে লেন্থ এবং ওয়েট নিলা, ফিশ লেন্থটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে একটা রিগ্রেশন লাইন এস্টিমেট করবা, এই যে এরকম একটা রিগ্রেশন লাইন এস্টিমেট করবা এবং ইন্টারপ্রেট ইউর রেজাল্ট। রেজাল্ট ইন্টারপ্রিটেশন করার জন্য এখানে একটাই ওয়ে আছে, শুধু রিগ্রেশন কোফিশিয়েন্ট। এখানে দেখো এই রিগ্রেশন কোফিশিয়েন্টটা তার ইয়ে কি বলে, এই যে বুককে নাম্বার অফ বুক যে অর্ডার দিবে সেটাকে ইনফ্লুয়েন্স করতেছে। কত টাইমস ইনফ্লুয়েন্স করতেছে, একজন স্টুডেন্ট যদি বাড়ে তাহলে তার বুক কেনার যে রেটটা, সেই রেটটা বেড়ে যাচ্ছে 0.67 টাইমস এক্স। ঠিক আছে, এরকম করে ইন্টারপ্রিটেশন করবা। তারপরে ফিট দ্য রিগ্রেশন ইকুয়েশন। ফিট দ্য রিগ্রেশন ইকুয়েশন মানে কি, জাস্ট এই যে রিগ্রেশন ইকুয়েশনটাই ফিট করা। ফিট দ্য রিগ্রেশন ইকুয়েশন বেসড অন দ্য এস্টিমেটেড রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এই যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট তোমরা যে এস্টিমেট করলা সূত্রের মাধ্যমে, তার মাধ্যমে রিগ্রেশন কোএফিসিয়েন্টটাকে রিগ্রেশনটাকে ফিট করবা রিগ্রেশন লাইনকে। তারপরে and estimate the fish length, fish length বের করবা when the weight is 3.5 kg। 3.5 kg যদি ওয়েট হয় তা ফিশ লেন্থটা কত হবে সেটা এস্টিমেট করব। এই ছিল আমাদের রিগ্রেশনের যতটুকু তোমাদের প্র্যাকটিক্যালি করতে হবে সেটুকু। এখন চলো আমরা কোরিলেশন কিভাবে করব সেটা আলোচনা করি। এটা আমিও নেট থেকে নামিয়েছি আর কি। তোমরা যে যে জিনিস আমি টাচ করবো ওই জিনিসগুলো ক্যালকুলেশন করব। আমরা আগে বলেছি যে যখন দুইটা ভেরিয়েবল রিলেটেড থাকে তখন সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন থাকে, রিলেশন থাকে। সেই রিলেশনকে আমরা বলি হলো কোরিলেশন। আর যে সূত্রের মাধ্যমে আমরা সেই রিলেশনটাকে এস্টিমেট করি, সেই রিলেশনটার স্ট্রেংথটাকে আমরা মাপি, তাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এবং সেই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের যে সূত্র, দ্যাট ইজ লাইক দ্যাট। ওকে, এখন আসো, যদি এই কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে এস্টিমেট করতে চাও তাহলে অবজারভেশন থেকে তোমাকে কি কি ক্যালকুলেশন করতে হবে? ওই যে ফিশ লেন্থ এবং ফিশ ওয়েট থেকে, বলো তো। এখানে কিন্তু আর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নাই, তুমি যে কোনোটাকে ওয়াই যে কোনোটাকে এক্স করতে পারো। কিভাবে ক্যালকুলেশন করতে হবে? প্রথমে কি 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 ক্যালকুলেশন করতে হবে ফিশ লেন্থ এবং ওয়েটের, বলো। প্রথমে মিন বের করব, এক্স আর ওয়াই এর মিন বের করব, রাইট। তারপরে তারপরে তারপর স্যার প্রতিটা অবজারভেশন থেকে মিনটাকে বাদ দিয়ে মানগুলো বের করব। হ্যাঁ, রাইট রাইট। তারপর স্যার এগুলো স্যার তারপরে স্কয়ার স্যার করতে হবে। উপরে যেমন জি স্যার প্রতিটা করতে হবে, স্কয়ার করতে হবে। আচ্ছা, করে এই ফাংশন, রাইট, সূত্রে বসাবা, কোরিলেশনটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা আসো, কোরিলেশন পেয়ে যাবা। তাহলে এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল কিন্তু তোমরাও করবা। এখানে টার্মগুলো আমি তো ভালো বুঝিনি, ইকোনমিক্স এর টার্ম। যাই হোক, তোমরা এই দুইটা ভেরিয়েবল দিয়ে এখানে এই যে বিভিন্ন এয়ারে এই যে S&P ডাটা দেওয়া আছে এবং অ্যাপল এর ডাটা দেওয়া আছে, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা কিরকম সেটা বের করবা। এই যে এখানে দেখো এটা করে দেওয়া আছে। এ মানে হলো এই এক্স মাইনাস এর মিন, আর বি মানে হলো এই যে অ্যাপেলের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল মাইনাস তার মিন। তারপরে এই দুইটাকে ইন্টারেকশন, ক্রস প্রোডাক্ট,
ইন্টারাকশন করা হয়েছে, মানে এই কলাম গুণন এই কলাম করা হয়েছে, করে তারপরে আবার এই যে a স্কয়ার এবং b স্কয়ার বের করা হয়েছে, যার কারণে যে x মাইনাস y স্কয়ার লাগবে এবং y মাইনাস y বার স্কয়ার লাগবে, সেগুলো বের করা হয়েছে। বের করে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিয়ে কোরিলেশন এত হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমরা এই কোরিলেশনের ভ্যালুটাকে ইয়া করবা, কি বলে, ইন্টারপ্রেট করবা। যে আমরা তোমাকে ইন্টারপ্রেট করা কিন্তু আমরা আলোচনা করেছি যে ইন্টারপ্রিটেশন কিরকম হয়। ইফ দ্য কোরিলেশন ইজ ভেরি ক্লোজ টু 1, then we can say there is a strong correlation between the variables, strong positive correlation between the variables. But if it is go very close to -1, then we can tell that there is a very strong negative correlation between the variables. And if the value of the correlation coefficient becomes very close to 0, then we can say there is a very weak relationship between the variables. If it is exactly 0, then we can say there is no relationship between the variable. Okay, now how the relationship is, to get idea how the relationship is, you have to test it. Okay, আমাদেরকে কোরিলেশন কোএফিশিয়েন্টটাকে টেস্ট করতে হয়। চলো আমরা দেখি এখন সেই কোরিলেশন কোএফিশিয়েন্টটাকে আমরা কিভাবে টেস্ট করতে পারি, সেটাই যে আমি এই ফাইলেই একটু আলোচনা করেছি। এখন টেস্ট করতে গেলে আমাদের প্রথমে আগে কিন্তু টেস্টের ক্ষেত্রে আমি বলেছি, যখন ওই যে মিন টেস্ট দেখাইছিলাম তোমাদেরকে গত ক্লাসে, তো এখন সেই টেস্টগুলো করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে একটা নাল হাইপোথিসিস ধরে নিতে হবে। নাল হাইপোথিসিস হলো রো ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা ধরে নিলাম there is no relationship between the variables, অর্থাৎ রো মানে পপুলেশন কোরিলেশন ইকুয়াল টু 0। আর অল্টারনেটিভ কি, there is a relationship between the variable, a relationship থাকলে কি হবে, it not 0, it may be very close to 1 or it may be close to -1। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস এটা হলো। তারপরে হলো আমাদেরকে কি ধরতে হয়, টেস্ট স্ট্যাটিস্টিক। এখন কোরিলেশন কোএফিশিয়েন্ট এই টেস্টটা ফলো করে, ঠিক আছে, টি টেস্ট ফলো করে। কোরিলেশন কোএফিশিয়েন্ট টি টেস্ট ফলো করে। যখন টি টেস্ট ফলো করবে তাহলে আসো এই ভ্যালুগুলো আমাদের জানা আছে। আগে কোরিলেশন কত ছিল, ক্যালকুলেশন করে আসলাম 0.95, এই যে 0.95, তাহলে 0.95 বসাইলাম, রুট ওভার n-1 n-2, n এখানে কত অবজারভেশন ছিল আমাদের, 1 2 3 4 5, এই 5 তাহলে 5 - 2 নিচে রুট ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস 0.95 স্কয়ার। এটা যদি করি তাহলে ক্যালকুলেটেড টি হয় আমাদের এরকম, ঠিক আছে। নাও লেটস ফাইন্ড the value of tabulated t in the from the table of t distribution। এখানে দেখো এটা আমরা টোটাল টেস্ট করতেছি, যেহেতু নট ইকুয়াল টু বলছি, তাহলে আমরা যদি পয়েন্ট লেভেল অফ সিগনিফিকেন্স যদি বলি 0.05, তাহলে 0.5 আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এখানে কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম n-2। ওকে, অলওয়েজ for the simple linear regression for a correlation coefficient the degrees of freedom is n-2। n-2 হলে কত হয় 3, আমাদের n হলো 5 -2 equal to 3, তাহলে 3 তে আমরা 0.05 এ tabulated value of t 3.182, এই যে tabulated value of t 3.182, যখন level of significance 0.05 and degrees of freedom হলো 3। তাহলে এটাকে আমরা কিভাবে টেস্ট করব এখন বলো তো, নাল হাইপোথিসিস রিজেক্টেড না অ্যাকসেপ্টেড, বলো। নাল হাইপোথিসিস রিজেক্টেড না অ্যাকসেপ্টেড, বলো। এটা তো করে রিজেক্টেড, রাইট, নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। লজিকটা কি, as the calculated value of t is greater than the tabulated value of t at 5% level of significance with degrees of freedom 3, so null hypothesis is rejected।
and our conclusion is that there is a strong relationship between the variables. Okay, আর তোমাদের নেক্সট প্রবলেমের ক্ষেত্রে যেটা লাগবে, there is a strong relationship between the fish weight and fish length. আর যদি না হয় তাহলে ওইভাবে লাগবে, রিলেশনশিপ যদি না থাকে, এটা যদি সিগনিফিকেন্ট না হয়, তাহলে there is a no significant relationship between the variables. যদি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয় তখন এটা বলবা, আর যদি রিজেক্টেড হয় of course there is a strong relationship between the fish weight and fish length. এখন আসো আমাদের থিওরি শেষ, এক্সাম্পল শেষ, আমরা আমাদের নিজেদের প্রবলেম থেকে আমরা কিভাবে এটা করতে পারি। তাহলে আসো আমাদের এই যে এই এক্সাম্পল থেকে আমরা প্রবলেম থেকে সবগুলো করব। আমরা ডাটা জেনারেট করেছিলাম কার, ফিশ ওয়েট এবং ফিশ লেন্থের। তাহলে ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট এন্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্টস। কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করবা এবং তার রেজাল্ট ইন্টারপ্রেট করবা, যে সেটা স্ট্রং রিলেশনশিপ নাকি রিলেশনশিপ নাই নাকি নেগেটিভ রিলেশনশিপ। টেস্ট whether there is a relationship between fish length and weight. টেস্ট কিভাবে করতে হবে, এই জাস্ট একটু আগে টেস্ট করে দেখাইলাম। এই যে এইভাবে নাল হাইপোথিসিস ধরবা, টেস্ট স্ট্যাটিস্টিক ধরবা, ভ্যালুগুলো বসাবা, টেবুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করবা এবং নাল হাইপোথিসিস সম্বন্ধে ইন্টারপ্রিটেশন ড্র করবা। কিভাবে, টেবুলেটেড ভ্যালুকে ক্যালকুলেটেড ভ্যালুর সাথে, টেবুলেটেড ভ্যালু অফ টি কে ক্যালকুলেটেড ভ্যালু অফ টির সাথে কম্পেয়ার করে। ওকে, আচ্ছা, করার পরে এই তো এইটুকু। তোমাদেরকে আরেকটা কোশ্চেন আমি দিয়ে দেই। ড্র এ scatter একটা স্ক্যাটার ডায়াগ্রামও ড্র করব। ঠিক আছে, এই হলো তোমাদের কোশ্চেন। তাহলে আমরা যে দুইটা এক্সাম্পল করলাম, এই দুইটা এক্সাম্পল ফ্রেশ ভাবে তোমরা খাবে করবা এবং এই যে প্রবলেমটা দিলাম এই প্রবলেমটা সলভ করবা। সলভ করে ওই যে তোমাদের প্র্যাকটিক্যাল নোটবুক ম্যাডাম যেটা দিয়েছে ওইটার সাথে প্রথমে কি গেল, প্রবাবিলিটি, তারপরে হলো টেস্ট, তারপরে হলো এই যে কোরিলেশন এবং রিগ্রেশন, এই দুইটা অ্যাড করে তারপরে তোমরা জমা দিবা। এই পর্যন্তই ছিল তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। এখন কোনো কোশ্চেন আছে কিনা বলো, কি কি যেন বলছিল ওই দিন? প্রথমে এই প্র্যাকটিক্যাল সম্বন্ধে আর কোনো কোশ্চেন না, আমাকে বলো, কোনো কনফিউশন আছে কিনা? স্যার আজকে হচ্ছে এই দুটো প্রবলেম, তাই না? রাইট। স্যার কোরিলেশন কোএফিসিয়েন্টের সূত্রটা কোনটা? এই যে এটা অন্য একটা ইয়ে আছে, এটা তোমাদের থিওরিতেও আছে, এই যে এটা। ওকে স্যার, ওকে স্যার, এখান থেকে বের করব। রাইট। আর কোনো কোশ্চেন? স্যার স্ক্যাটার ডায়াগ্রাম ওইটা কিভাবে করতে হবে? এই স্ক্যাটার ডায়াগ্রাম কিভাবে করবা এটা জানো না? এটা তোমাদের ম্যাডাম বলছে না, আমিও তো বলছি আগে। এই পিছনের কোশ্চেন সরি, এক্স ওয়াই, মনে করো এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 5, এরকম একটা সেট অফ অবজারভেশন। এরকম তোমরা লেন্থ এবং ওয়েট পাবা না, ফিশের লেন্থ এবং ওয়েট পাবা তো, তাই এরকম পেয়ার অফ অবজারভেশন পাবা। তাহলে এখানে ধরো 1, এখানে ধরো 2, গ্রাফ কাগজ এরকম হয়তো 3, 1, 2, 3, এখানে ধরো 4 আছে, এখানে 5। এখান থেকে আসো, এক্স অ্যাক্সিসে কত, 1 থেকে 3 এখানে, ওয়াই অ্যাক্সিসে কত, 1 থেকে 5 এখানে। তাহলে এটা কোইনসাইড করছে কোথায়, 3, 5, এই যে এরকম সবগুলো অবজারভেশন যদি ইয়ে করো, কি বলে, সবগুলো অবজার্ভ যদি প্লট করো, এরকম একটা প্লট পাবো না?
This is called a scatter diagram. ঠিক ঠিক আছে? স্যার বুঝতে পারছি কোনো কোশ্চেন? হ্যাঁ, টেস্ট একটা স্যার যেটা দেখাইলেন টেস্ট স্যার হোয়াট কোনটা দেখতে স্যার চাও বলো? এখানে স্যার 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 টেবিলে ও টেবিল কম্পেয়ার করার জি স্যার না স্যার এটাই স্যার মানে স্যার টেবিলে স্যার কি টাইপের টেবুলেটেড ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালু হ্যাঁ। যেটা কম্পারিজন। এটা স্যার কম্পেয়ার জি স্যার কম্পারিজন স্যার এই যে কম্পারিজন, এই দেখো এই যে ক্যালকুলেটেড ভ্যালু অফ টি যদি টেবুলেটেড ভ্যালুর চেয়ে বড় হয় নাল হাইপোথিসিস রিজেক্টেড। ঠিক আছে? আর ক্যালকুলেটেড ভ্যালু অফ টি টেবুলেটেড ভ্যালুর চেয়ে যদি ছোট হয় নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। ঠিক আছে? টেবুলেটেড ভ্যালু অফ টি নাল ক্যালকুলেটেড ভ্যালু অফ টি এর চেয়ে যদি বড় হয় নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, অথবা ক্যালকুলেটেড ভ্যালু অফ টি টেবুলেটেড ভ্যালুর চেয়ে যদি বড় হয় নাল হাইপোথিসিস রিজেক্টেড। আর যদি ক্যালকুলেটেড ভ্যালু অফ টেবুলেটেড ভ্যালু অফ টি এর চেয়ে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? বলো। স্যার আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের শীটটা দেওয়া হয় নাই ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আজকে রাতে অথবা কালকে সকালে করবো। আমি তো ক্যাম্পাসে আসছি, এক্সাম স্যার আমাদের একদমই এই ধরনের আমি তো ইয়েটা একটু দাঁড়াও 1 মিনিট, আমি এটা খিচখিচ করতেছে কেমন জানি শব্দটা। হ্যাঁ, এখন বলো। আমাদের স্যার এক্সামে কি স্যার এই ধরনের ম্যাথই থাকবে প্র্যাকটিক্যাল এই ধরনের ম্যাথই থাকবে, যে ধরনের পড়াইলাম আলোচনা করলাম সেই ধরনের। না স্যার এই ফাইনাল এক্সামে ফাইনাল এক্সামে এগুলো তো প্র্যাকটিক্যাল। ফাইনাল এক্সামের আলোচনা করেছি না, ফাইনাল এক্সামে যে রিভিউ ক্লাসে আলোচনা করলাম ওই ধরনের কোশ্চেন। ফাইনাল এক্সামে তোমার ছোটখাটো ম্যাথ থাকবে যেগুলো তোমরা হাতে কলমে দ্রুত করে ফেলতে পারবা। ঠিক আছে? আর ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো তো ক্যালকুলেটর, এগুলো তো প্র্যাকটিক্যালের জন্য। ওখানে ছোটখাটো থাকবে আর কিছু বেসিক কোশ্চেন থাকবে যেগুলো অ্যান্সার করতে তোমার বেসিক লাগবে। ঠিক আছে? আবার কিছু একেবারে বই থেকে পাবা এরকম কোশ্চেনও থাকবে, এরকম আর কি। আমি তোমাদেরকে এই শীটগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা রুল আমিন, 1 মিনিট দাঁড়াও। এই যে এটা কেমন জানি আমি শুনতে পাচ্ছি না, কিছু কিছু শব্দ হয়। নাকি ফোন দিলে হবে? আপনার কি অন্য কোনো হেডফোন আছে স্যার? দাঁড়াও। ছোট এই যে পাশে কাজ করবে, হ্যাঁ, কাজ করবে। ওটা খুলতে হবে না? তো ওটা খুঁজছি। দেখি একটু। আর এটা সাগরের মধ্যে। আমার ক্লাস শেষ। দেখো তো এখন শুনতে পাও তোমরা? হ্যালো? ও এটাও একই শব্দ। আচ্ছা যাক, তারপরে ওটা একটু ভালো। আচ্ছা বলো, আর কোনো কোশ্চেন? আমি তোমাদের এগুলো দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যাঁ, তোমরা কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ম্যাথ করতে গেলে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, যে কোনো সময় আমাকে ফোন করবা, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় আর কি, যে কোনো সময় না। তো প্রবলেমে পড়লে আগে তোমরা ডিসকাস করবা, যদি সলিউশন না পাও তখন আমার সাথে কথা বলবো, ঠিক আছে? আর কোনো ইয়ে আছে, কোয়েরি আছে তোমাদের? ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার যে কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন, তারপর এফ ডিস্ট্রিবিউশন, এগুলো স্যার যে দিচ্ছেন, এগুলো স্যার কি ধরনের কোশ্চেন হতে পারে স্যার? এগুলো তো স্যার শীটের মধ্যে জাস্ট কিছু দেখা যায় যে অ্যাপ্লিকেশন করার কিছু স্যার এমনি ইংলিশে কিছু লাইন লেখা আছে। ওগুলো হলো ওই শীট থেকেই তোমরা পড়াশোনা করবো, শীট থেকেই পড়াশোনা করবো, এর বাইরে আসবে না। ঠিক আছে, কাই স্কয়ার এগুলো হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই যে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করি না, টি ডিস্ট্রিবিউশন কিন্তু ওখান থেকেই আসছে। তোমাদের কোর্স তো একটা কোর্স, এখানে অনেক কিছু নিয়ে আসা হয়েছে, সেই জন্য এত কিছু ডিটেলস আলোচনা করা সম্ভব হয় না। আর একটা জিনিস হলো অনলাইনে তো, আর অনলাইনে তো ওই ফেস টু ফেস ক্লাসে যেরকম ইন্টারাকশন হয় এরকম হয়ও না, যার কারণে একটু কনফিউশন থেকে যায় আর কি। যাই হোক, আমি তোমরা মানে ইয়ে করলে আমি সেটা আলোচনা করব তোমার সাথে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? বলো। তাহলে কি ক্লোজ করবো? স্যার কোশ্চেনটা স্যার একটু সহজ করেন স্যার। আমরা স্যার অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি স্যার, বই নাই কিছু নাই। সহজ কঠিন দুইটাই হবে, ঠিক আছে? ওই বেসিক জিনিস সহজই হবে, কোশ্চেন কঠিন হবে না, ঠিক আছে? খুব কঠিন হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। চোখ কান খোলা রেখে পড়াশোনা করো, বেসিক গুলা জানার চেষ্টা করো, তারপরে ঠিক আছে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। স্যার আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের শীটটা নরমাল ডিস্ট্রিবিউশনের শীটটা আমি তোমাদেরকে আজকে রাতে অথবা সকালে দিয়ে দেব। কালকে যদি তোমরা 10টার মধ্যে না পাও আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বার জানো? না স্যার। আচ্ছা, লিখে নাও 01673 840 338। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও, আর সবাই সেফ থাকো। এখন অবস্থা বেশি ভালো না। স্যার এই পিডিএফটা স্যার দিয়ে দিন, প্র্যাকটিক্যালের পিডিএফ। হ্যাঁ, দিয়ে দিছি অলরেডি, মেইলে চেক করো। ওকে, থ্যাংক ইউ।